আইনের কথা বলছেন স্যার? ভারত মায়ের আইন নামে অন্ধ মহিলার চোখটা বান্ধা দেখলে আমার খুব কান্না পায়। আমি বুঝতে পারি না ওই আইনি দেবীর চোখটা বান্ধা কেন। তাই তো মাঝে মাঝে ভাবি ওই ন্যায়ের দাড়ি পাল্লা হাতে ওই আইনি মায়ের গর্ভে কি করে কতগুলো দুর্নীতি ওই কুচকুচদের জন্ম হলো। ঠিক বলেছো তুমি, কিন্তু আমাদের সব পুলিশ নয় স্যার, সব পুলিশ নয়। আপনাদের পোশাকের আড়ালে কখনো কিছু পুলিশ প্রিজন ভ্যানে মহিলাদের দর্শন করছে, আবার কখনো থানার লকআপে নির্দয় মানুষকে কার্শন করছে, আবার ওরাই 15ই আগস্ট তেরঙ্গা ঝান্ডা উড়িয়ে ঠান্ডা হাতে ঠান্ডা মাথায় চিলের মতো স্লোগান দিচ্ছে, মেরা ভারত মহান হে, মেরা ভারত মহান হে, মেরা ভারত মহান। আসলে কি জানো ভাই, এই গণতন্ত্রের গুড়ছলা দেখানো দেশে সব জায়গাতে দুর্নীতির বাসা বেঁধেছে। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। ওই দুর্নীতি কেবলমাত্র পুলিশ বাহিনীতেই নয়, সবার ঘর থেকে হেসেল ঘর, ড্রয়িং রুম থেকে বাথরুম, আর সব জায়গাতেই সোলার মতো দুর্নীতি পিলপিল করে ঘুরে বেড়াচ্ছে। তাই তো হাওলা গাওলা কেলা কেলেঙ্কারি থেকে ওই চিটফান্ড কেলেঙ্কারি পর্যন্ত আপনি যেদিকেই তাকাবেন সবাই চিৎকার করে কাটছে, আর বিচারের বাড়ি নির্মমভাবে কাটছে। আমরাও কাটছি স্যার, আমরাও চিৎকার করে কাটছি স্যার। কারণ গরিবের চোখে জল ছাড়া আর তো কিছুই নেই স্যার। চোখের জল মুছে ফেলো ভাই। সেদিনও তোমাকে আমি থানা থেকে নিজের রিস্কি ছেড়ে দিয়েছিলাম, আর আজও দিলাম। যাও, তুমি এখন মুক্ত। আপনি মানুষ নন, আপনি ভগবান আছেন স্যার। সালাম স্যার। সেলাম নয় ভাই, সেলাম নয়। আরে ইয়ং বয়, মাথা উঁচু করে বেঁচে থাকার চেষ্টা করো। ভিক্ষে করে নয়, রোজগারের ধান্দা করো। মনে রেখো, এই দুনিয়াটা মানুষের জন্যে, চোর বদমাস খুনিদের জন্য নয়। তবে কেন পায় না বিচার নিহত গোলাম, বৃন্দ থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাম। মানুষ হলে পড়ে, মানুষই তার বিচার করে, নেই তো খুনির মা। তবে কেন পায় না বিচার নিহত গোলাম, বৃন্দ থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাম। চলে গেল ওই গান পাগল উদাসী ছেলেটা। আমি নিশ্চিত যে ভয়ঙ্কর চক্র ওর পিছনে লেগেছে তারাই ওকে বারবার মিথ্যা অভিযোগে এই থানার হাজতে নিয়ে আসছে। কিন্তু এই রহিম শেখ যতদিন দারোগা হয়ে এই থানাতে আছে, অন্তত ততদিন ওই নিরীহ ছেলেটাকে আমি ওই জেলখানার ঘানি টানতে দেবো না। ওই লক্ষ্য ছক্কার মতো ক্রিমিনাল এখন থানা লকআপে আছে। আমার বিশ্বাস ওদের মুখ থেকে নিশ্চিত একটু ক্লু আমি বের করতে পারবোই। ডান্ডা মেরে ওদের ওই ঠান্ডা মগজ থেকে যদি কোনো স্বীকারোক্তি আদায় করতে না পারি, তাহলে মিথ্যা আমার নাম রহিম শেখ। দিস ইজ মাই চ্যালেঞ্জ। খেপে উঠেছে ওই দারোগা সাহেব, ওই রহিম শেখ না আজ একেবারে খেপা কুকুরের মতো খেপে উঠেছে। দারোগা বাবু রামপেদানি গিয়ে লক্কার চক্কা কাঁদছে, আমরাও কাঁদি। চলো ভাই। না কাঁদিস না। কিন্তু দারোগা বাবু রামপেদানি খেয়ে লক্কার চক্কা যদি মরে যায়? মরবে না, শালাদের কই মাছের প্রাণ। ও পুলিশের মারকে হজম করার শক্তি ওদের আছে। ঠিক বলেছিস ভাই, কিন্তু ভাই আমার চিন্তা হচ্ছে। কেন? কাল ওই রাতের বেলায় আমরা দুজনে মিলে ওই আদিনাথ বাবুর কাছ থেকে হাত পেতে 5 আর 5-এ মোট 10,000 টাকা নিয়ে এসেছি। টাকা যখন নিয়ে এসেছি তখন কালি মাল দুটোকে কোর্টে তোলার আগে পয় মাল মানে পাচার করে দিতে হবে। কিন্তু দারোগা বাবুর চোখে ধুলো দিয়ে সেটা কি করে হবে ভাই? আরে হবে, ঠিক হবে। লাগছে। ওরে বাবা রে, কান জ্বলে গেল। দারুণ আইডিয়া। বাথরুমের জানালার সিট ভেঙে জোড়া আসামি চম্পট। কাল খবরের কাগজে হেডলাইন। গোপন খবর সবসময় গোপনই রাখতে হয়। কিন্তু দিনকাল কি হলো মাইরি? প্রায় 1 মাস হলো শালা একটা উপরি পাওনাও পকেটে ঢুকছে না। তা কি করে ঢুকবে? পুলিশ ঘুষ নিতে গেলেই পাবলিক থেকে মিডিয়া সব চালা রেড়ে করে তেরে আসে। আর তার উপরে এই শালা দারোগা রহিম শেখ যবে থেকে আমাদের এই থানার ওসি হয়ে এসেছে না, তবে থেকে চোর গুন্ডা বদমাইশ পকেটমার ছিনতাইবাজ সবাই এলাকা থেকে উধাও। শালা কারোর কোনো পাত্তা নেই। সাগরের পাতা তোমাদের দিতেই হবে কনস্টেবল। কে আপনি? কিরম? কোথা থেকে আসছেন? আপনার পরিচয়? আমার পরিচয় জানার আগে আমি সাগরের খবর জানতে চাই। ও খবর পাবেন, তবে তার আগে টাকা। টাকা? তার মানে? ওই
ওই মানে বলছিলাম কি ওই নগদ করকরে 500 টাকা। 500 টাকা কিসের জন্য? কিসের জন্য? এই না ম্যাডাম বোধহয় জানেন না, ম্যাডাম ওই মামার বাড়িতে এলে না মামাদের লাড্ডু দিতে হয়, নগদ করকরে 500 টাকার লাড্ডু। Shut up! আমি কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য এসেছি। ম্যাডাম কি রিপোর্টার? কোনো খবরের কাগজ না টিভি চ্যানেল? কোন চ্যানেল ম্যাডাম? যেই চ্যানেল থেকে আসি না কেন মনে রাখবেন, থানা থেকে তথ্য সংগ্রহ করার অধিকার একজন নাগরিকের আছে, আর সেই অধিকার নিয়ে বলছি সাগর নামে একজনকে এখানে ধরে নিয়ে আসা হয়েছিল। ও সাগর 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 হ্যাঁ হয়েছিল হয়েছিল না? এইবার বলো। বলো না কোথায়? এই তো একটু- ম্যাডাম লাইনে এসে গেছে। হ্যালো করি মাখো তেল, এখন 500, এরপর কিন্তু 600 হবে। ম্যাডাম বলছিলাম কি থানায় যত প্রশ্ন তত মিটা। হ্যাঁ ওই 600 থেকে 700, 700 থেকে 800, 800 থেকে 1000 টাকা। ও, তার মানে টাকা না দিলে তোমরা জবাব দেবে না, তাই তো? না মানে বলছিলাম কি ম্যাডাম ওই ঘুষ না খেলে তো আমাদের হুঁশ ফেরে না। তোমাদের আমি হুঁশ ফেরাচ্ছি। দাঁড়াও বাবু, মানে বড় বাবু, উনি কোথায়? আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। বলো, এই তুমি বলো, কোথায় কোথায় বলো। হ্যাঁ কিছু বলছেন? একটু আগে কান ধরে টেনেছে, কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ শুনতে পেলেও বলতে পারবো না। তোমাদের এত দুঃসাহস! আমি তোমাদের নামে অভিযোগ দায়ের করব, হিউম্যান রাইটসে যাব, দরকার হলে আমি আদালত পর্যন্ত যাব। কি ব্যাপার কি? থানায় তো হয়েছে কেন? ও, তার মানে আপনি হচ্ছেন বড় বাবু, তাই তো? ইয়েস ম্যাডাম, আই এম রহিম শেখ, ওসি অফ দিস প্লেস। কিন্তু আপনার পরিচয়? আমি ইন্দ্রনাথ সেনের মেয়ে রজনী সেন। রজনী স্যার? রজনী সেন? স্যার স্যার আমরা তো শুনেছিলাম ওই শিল্পপতি সেনবাবুর মেয়ে রজনী সেন মারা গেছে। হ্যাঁ স্যার, মা কালীর দিপি স্যার ওই দার্জিলিং মোটর দুর্ঘটনায় মারা গেছে স্যার, আমরা খবরের কাগজে পড়েছি স্যার। স্যার আমরা টিভির নিউজেও দেখেছি স্যার। রং নিউজ। রং নিউজ? হ্যাঁ, রং নিউজ। শত্রুপক্ষকে ভাতা দেওয়ার জন্য আমার বাবা এগুলো মিথ্যে প্রচার করতে বাধ্য হয়েছিলেন, আর কিচ্ছু না। হায় ভগবান, তার মানে ইনি হলেন তিনি। তার মানে তিনিই হলেন ইনি। চল যাবো যেখান থেকে, আউট। ইয়েস স্যার। ইয়েস স্যার। ছি ছি ছি, কলকাতা শহরের একজন প্রখ্যাত শিল্পপতি এবং সমাজসেবী ইন্দ্রনাথ সেনের মেয়ের সাথে এই আমরা কেমন ব্যবহার করলাম? প্লিজ রজনী দেবী, হ্যাঁ, স্যার। আমাকে ভুল বুঝবেন না। আই এম এক্সট্রিমলি সরি। বলুন থানায় আপনি কেন এসেছেন? এনি প্রবলেম? স্যার, আজ থেকে 5 মাস আগে সাগর নামে একজন ইয়ং হ্যান্ডসাম ছেলেকে হেদুয়া পার্কে ক্যারাটে কম্পিটিশনে আসর থেকে মিথ্যে চুরির অভিযোগে এখানে ধরে নিয়ে এসেছিল। হেদুয়া পার্ক ক্যারাটে কম্পিটিশনের আসর, হ্যাঁ, স্যার। ইয়ং বয় নাম সাগর। সাগর। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, পুলিশ তাকে চুরির অভিযোগে ধরে এনেছিল। কিন্তু এটাও আপনার জেনে রাখা উচিত, সেই ঘটনা 5 দিন পর আমি নিজে তাকে থানা থেকে ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়েছেন? কিন্তু দুর্ভাগ্য, আমাদের পুলিশ তাকে দ্বিতীয়বার, মানে এই তো ভেরি রিসেন্ট ধরে এনেছিল। সত্যি ছেলেটা নির্দোষ, খুব ভালো গান গায়, চমৎকার কথাও বলে। আমার মনে হয় ওর পিছনে একটা অদৃশ্য বিরাট চক্র হয়তো কাজ করছে। অবশ্যই এবারও আমি নিজের দায়িত্ব থানা থেকে ছেড়ে দিয়েছি। আরে এই তো ঘন্টাখানেক আগে সে রিলিজ নিয়ে চলে গেল। সে কি? আমাকে যে আদিনাথ চক্রবর্তী বললো দাদাকে ডিস্ট্রিক্ট কোর্টে চালান করবে, 6 মাস আগে ছাড়াই পাবে না, কেসটা নাকি খুব জটিল। ও মাই গড! আচ্ছা স্যার, শুনুন না, দাদাকে মানে দাদা কোথায় গেছে বা দাদা কিছু যদি আপনাকে বলে যায়। আমি দুঃখিত ম্যাডাম, একটু হেল্প করুন। থানা থেকে ছাড়া পাওয়ার পর মুক্তির আনন্দে উদাসী যুবক আপন মনে গান গাইতে গাইতে চলে গেল। খাঁচা থেকে মুক্ত পাখির মতো এতক্ষণে সে হয়তো কলকাতার জনরণ্যে হারিয়ে গেছে। হ্যাঁ, এইভাবে হারিয়ে যায় সাগরের মতন ভালো ছেলেরা। থ্যাংক ইউ স্যার। থানায় এসে আজকে আমি অনেক কিছু জানতে পারলাম। এরপর থেকে আমাকে চোখ কান খুলে পথ চলতে হবে। আপনার কথার মানে বুঝলাম না ম্যাডাম। জীবনকে বাজি রেখে যারা জুয়া খেলা শুরু করে তারা কোনো কিছুতে ভয় পায় না, যে কোনো অবস্থার জন্য প্রস্তুত। নমস্কার স্যার। থানা থেকে দারোগা রহিম শেখ বারবার হেড অফিসে ফোন করছেন, স্যারের সাথে কথা বলতে চাইছেন। আমি ওনাকে বোঝাবার চেষ্টা করলাম যে আপনি আমাদের নতুন এমডি রজনী দেবীর সাথে কথা বলুন, কিন্তু উনি শুধু হাসলেন। আশ্চর্য, সত্যি আশ্চর্য। আপনার সঙ্গে যে এইভাবে দেখা হয়ে যাবে আমি স্বপ্ন কল্পনা করতে পারি। কৃষ্ণেন্দু দত্ত, বিকম অনার্স অ্যাকাউন্টেন্সি, এম আই রাইট? আরে বাবা, আপনি আমার নাম, কোয়ালিফিকেশন সবকিছু মনে রেখেছেন। আমি অত অকৃতজ্ঞ নই কৃষ্ণেন্দু, কিন্তু তুমি, আই এম সরি। আচ্ছা, আজ থেকে আপনাকে তুমি বলতে পারি? আমি কিন্তু সত্যি খুশি হব। থ্যাংক ইউ। তার আগে বলো তো, হঠাৎ হেড অফিস থেকে স্যারের বাড়িতে কি ব্যাপার? ওই আর কি একটা চান্স নিলাম বলতে পারো। ভাবলাম যে ইন্টারভিউতে দিতে যাবার আগে খোদ মালিকের সঙ্গে একবার কথা বলে যাই। এত বড় একটা কোম্পানির মালিক, উনি কি আর আমাকে মনে রেখেছেন? আর কেউ মনে না রাখলেও আমি কিন্তু ঠিক মনে রেখেছি। বাবা, আমি কিন্তু এতটা আশা করিনি। বুঝেছি, আসলে জীবন যুদ্ধে লড়াই করতে করতে নিজের ওপরে বিশ্বাসটাই হারিয়ে ফেলেছো। ঠিক, একদম ঠিক মীনাক্ষী। আর সেই জন্যই বলছি যে
এই চাকরিটা না আমার ভীষণ ভীষণ দরকার। জানি, আর জানি বলেই তো আমি তোমাকে বলছি, আমি তোমার বন্ধু হিসেবে আপ্রাণ চেষ্টা করব যাতে তোমার চাকরিটা হয়। তুমি আমাকে বন্ধু বললে? হ্যাঁ, সেদিন সেই ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচাবার পর আর যদি আমি তোমাকে বন্ধু বলে না ভাবি, তাহলে তোমার অন্তত ভাবা উচিত আমি একজন অকৃতজ্ঞ অমানুষ। মীনাক্ষী, কবি দীনেশ দাশের একটা কবিতা মনে পড়ে গেল জানো? মিথ্যের জীব অক্টোপাসের মতো চতুর্দিকে নড়ছে, সত্যের মৃত্যু হয়েছে, কারো চোখে জল নেই। সত্যের সব যাত্রায় কি একজন শ্মশান বন্ধুও খুঁজে পাবো না? জানো জানো কি সুন্দর জানো, এই মিথ্যের যুগে তোমার মতো একজন সৎ সাহসী মানুষকে বন্ধু বলে ভাবতে আমার আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি কি আমার এই হাতটা বাড়িয়ে দিতে পারি? তাহলে আর একটা সহানুভূতির হাত তোমার জন্য অপেক্ষা করছে। তুমি কি এখনো কিছু বুঝতে পারছো না কৃষ্ণেন্দু? এবার কাজের কথায় আসি। আসলে তোমার চাকরির ব্যাপারে স্যারের সাথে সমস্ত কথাবার্তা আমার হয়ে গেছে। স্যার আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি আগেই দেখেছি। হ্যাঁ, আমাদের কারখানার নতুন এমডি হয়েছে স্যারের নিজের মেয়ে রজনী দেবী। আচ্ছা। সম্ভবত তোমার ইন্টারভিউটা ম্যাডামই নেবে। ও আচ্ছা। তার আগে কিছু ব্যাপারে সাবধান করে দিই। সাবধান? কিসের সাবধান? তার আগে বলি, ঈশ্বর করুণাময়, তাই তোমাকে ঠিক জায়গায় পাঠিয়েছেন। ম্যাডাম আজকাল আর অফিসে যান না জানো, বাড়িতে বসে সমস্ত কাগজপত্র সই করেন। আচ্ছা। ভীষণ মোটি মেয়ে, এই ভালো তো এই বন্ধু। আচ্ছা। সবসময় সবাইকে খালি খারাপ নজরে দেখে। আমাদের কারখানার যে ম্যানেজার আদিনাথ চক্রবর্তী, মানুষ এক নম্বরের শয়তান। ম্যাডামের সাথে সবসময় কি যেন গুজর গুজর ফুসুর ফুসুর করে। এই তাহলে তাহলে কি কি হবে মীনাক্ষী? কিচ্ছু হবে না কৃষ্ণেন্দু, কিচ্ছু হবে না। স্যার সমস্ত ব্যাপারটা জানেন। তাছাড়া কারখানার সমস্ত শ্রমিক ভাইয়েরা অসন্তুষ্ট ম্যাডামের এই খামখেয়ালি আচরণে। না না, কিন্তু শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি করে তো উনি বেশি দিন টিকতেই পারবেন না। চুপ, একদম চুপ, এসব কথা একদম বলবে না। কি হয়েছে অনিদা? কি হয়েছে? কখন থেকে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি কারখানা ছেড়ে স্যারের বাড়িতে কি ব্যাপার বলো? সাংঘাতিক খবর, দেখো খবরে কষ্ট পড়ো। সাংঘাতিক খবর? কি ব্যাপার বলো তো? ও মাই গড! লঙ্কা ছক্কা জেলা যদি জানালা ভেঙে পলাতো, জোর তল্লাশি চলছে। আমি জানতাম হরিদা, আমি জানতাম এটা ঘটবে। লক্কা ছক্কা সেই দুজন সমাজবিরোধী না যে তোমাকে কিডন্যাপ করেছিল? ঠিক বলেছো, কিন্তু ওরা তো দুজন চুনোপুটি, ওদের পেছনে রয়েছে গডফাদারের হাত। আর সেই গডফাদারের কালো হাত অক্টোপাসের মতো ছড়িয়ে আছে নেতা মন্ত্রী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের অন্দরমহলে। কিন্তু লক্কার চোখে এত তাড়াতাড়ি পালিয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। লক্কা ছক্কা হাজত থেকে পালিয়ে গেছে, এই খবরটা শুনে আমাদের ম্যানেজার আদিনাথ বাবুর কি হাসি। শালা এক নম্বরে মিচকে শয়তান। হরিদা চুপ, দেয়ালেরও কিন্তু কান আছে। ম্যাডাম কোথায়? ম্যাডাম তাকে দেখছি না। ম্যাডাম কোথায় আবার? শুনলাম বেলা 10টার সময় উনি ঘুম থেকে উঠেছে, তারপর স্নান করে আধ ঘন্টা ধরে ড্রেসিং করছে। ওই তো ম্যাডাম বোধহয় ঘর থেকে বেরোলো। হ্যাঁ, হরিদা ঘর থেকে বেরিয়েছে, তুমি যাও। যাও। বাপরে বাপ, কি হলো? মেয়ে তো নয়, যেন অন্য গ্রহের মানুষ। কৃষ্ণেন্দু তুমি আমার সাথে এসো। না, আমার কিন্তু খুব ভয় করছে। কিসের ভয় কৃষ্ণেন্দু? আমি তো তোমার সাথে আছি, মনে রেখো। আমি তোমার বন্ধু। কিছু কথা বলবো তোমার কানে কানে, কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। ওই আদিনাথ চক্রবর্তী সবসময় আমাকে রিং মাস্টারের মতন অনুসরণ করছে, কিন্তু আমি যে আমার দাদার কথা কিছুতেই ভুলতে পারছি না। সেদিন থানা থেকে আসার পথে আমি সেই পুরনো বস্তি বাড়িতে গেছিলাম, সেখানে গিয়ে দেখি দরজায় তালা বন্ধ। তাহলে কোথায় যেতে পারে আমার দাদা? আজ এত প্রাচুর্যের মধ্যে থেকেও আমার বারবার আমার দাদার কথাটা মনে পড়ছে। দাদা, এই দাদা রে,
তোর এই বোনের কথাটা তোর মনে পড়ে না রে দাদা? দাদা তুই আমার কথা শুনতে পাচ্ছিস রে দাদা? এই দাদা, এই দাদা, এই দাদা। মে আই কাম ইন ম্যাডাম? কে কে আপনি? বিনা অনুমতিতে আমার ঘরে আসেন কোন সাহসে? আই সে গেট আউট, গেট আউট। দারোয়ান, দারোয়ান, আরে শুনুন আমার কথাটা। আমি চোর ডাকাত নই। আমাকে এখানে আসতে বলা হয়েছিল এবং যিনি আমাকে এখানে আসতে বলেছিলেন না, তিনি আমাকে এই ভিজিটিং কার্ডটা দিয়েছে। দেখুন, দেখুন। কার্ড? কিসের কার্ড? এরকম কার্ড নিয়ে না অনেকে এখানে আসে চাকরির জন্য। নো ভ্যাকেন্সি, নাও ইউ মে গো আউট। প্লিজ প্লিজ ম্যাডাম, লিসেন টু মি। আপনি আমার কথা শুনুন। ওনাকে এখানে আসতে বলা হয়েছিল। কে কে বলেছিলেন? স্যার বলেছিলেন। স্যার মানে বাবা? আই ডোন্ট বিলিভ, কারণ বাবা আমাকে এই ব্যাপারে কিচ্ছু বলেনি। তাহলে কি স্যারের সাথে একবার কথা বলবেন? তার আগে আমি তোমার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ বলুন। এই ভদ্রলোকের ব্যাপারে তোমার তো আগ্রহ কিসের? কে হয় উনি? কে হয় মানে? উনি আমার পরিচিত। আত্মীয়? না না, বন্ধু? না। নাকি নতুন বয়ফ্রেন্ড? সত্যি করে বলো, সত্যি করে বলো, কতদিন ধরে চলছে এসব? সত্যি করে বলো। এই ভদ্রমহিলা ভীষণ ঠোঁট কাটা, কিন্তু ইনাকে আমি কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। ম্যাডাম ম্যাডাম আমি বলছিলাম কি যে আসলে আসলে স্যার বলেছিলেন ওনাকে হেড অফিসে যেতে। উনি সেখানে না গিয়ে এখানে এসেছেন। ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ। কিসের গুরুত্বপূর্ণ? আসলে ওনার একটা ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। স্যার বললেন নতুন এমডি হিসেবে ইন্টারভিউটা আপনারই নেওয়া উচিত। তাই ও হ্যাঁ, তার মানে চাকরির ব্যাপার। চাকরি ম্যাডাম, এই চাকরিটা জানেন তো, এই চাকরিটা না আমার ভীষণ ভীষণ দরকার। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি দেখেই বুঝতে পারছি। কি নাম তোমার? কৃষ্ণেন্দু, কৃষ্ণেন্দু দত্ত। দত্ত, হ্যাঁ। ওরে বাবা রে, এ তো সেই মদনাটা যার কাছ থেকে আমি অন্ধ সেজে 100 টাকার অ্যাটাচিটা গেড়িয়ে নিয়ে এসেছিলাম গো। বেটাকে এখান থেকে ভাগাতেই হবে। আরে না বাবা, ওই মেয়েটা এখানে কি করে আসবে? না আমি কি চোখে ভুল দেখছি নাকি? আই শোনো, হ্যাঁ? শোনো, কি নাম বললে তোমার? এই যে বলছি কৃষ্ণেন্দু, আমার নাম কৃষ্ণেন্দু দত্ত। কৃষ্ণেন্দু দত্ত। কোয়ালিফিকেশন? বিকম। আমার মানে বিকম অ্যাকাউন্টেন্সি অনার্স। আমার 60% মার্কস আছে। আমার ডিপ্লোমা আছে কম্পিউটারে। আপনি আমার মার্কশিট দেখতে পারেন। হ্যাঁ, তার কোনো দরকার নেই। দরকার নেই? মদনাকে ভাগাতেই হবে গো। ম্যাডাম ম্যাডাম আমি বলছিলাম কি আসলে উনি তো এসেছেন, ওনার চাকরির ব্যাপারে দরদ একেবারে উঠলে উচ্চ গা। উঠতেই পারে, উঠতেই পারে। তুমি যেমন তোমার স্বার্থ দেখবে, কোম্পানির এমডি হিসাবে আমি কোম্পানির স্বার্থটা দেখবো। দেখুন না ম্যাডাম, আমি তো বলছি প্লিজ দেখুন। কি দেখুন? দেখুন করছো বলো তো, কি দেখুন? যোগ্যতা, ওনার যোগ্যতা দেখুন। হ্যাঁ, যোগ্যতা, আছে, যোগ্যতা। ম্যাডাম, আপনি আমার যোগ্যতার বিচার করতে পারেন। দেখুন, আছে, যোগ্যতা? কতটুকু যোগ্যতা তোমার আছে শুনি? হ্যাঁ? কতটুকু জানো এই পৃথিবী সম্বন্ধে বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলো দেখি, বলো। রাতের আকাশে যে চাঁদটা দেখা যায় তার ওজন কতটা? চাঁদের ওজন। গঙ্গা দিয়ে যে জলধারা সাগরে যাচ্ছে তার পরিমাণ কতটা? জলের পরিমাণ। কলকাতা শহরে কত লক্ষ লোক ঘুরে বেড়ায়? কলকাতা শহরে কতগুলো গাড়ি চলে বলো? ক্যাশিয়ারের চাকরি, তাতে এইসব প্রশ্ন ম্যাডাম করতেই পারি, করতেই পারি। সাধারণ জ্ঞানে যে কোনো প্রশ্ন আমি করতে পারি। আশা করি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেছো? দেখেছি ম্যাডাম। বলো তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের গাছে সকালবেলা কতগুলো ফুল ফোটে? অপশন: ভিক্টোরিয়া মেমোরিয়ালের গাছে কত রঙের ফুল বেশি ফোটে? অপশন: ভিক্টোরিয়া মেমোরিয়ালের গাছের তলে কত জোড়া ছেলেমেয়েরা বসে প্রেম করে? অপশন: প্লিজ ম্যাডাম প্লিজ এই সমস্ত আননেসেসারি প্রশ্ন না করে কোম্পানির স্বার্থে লাগবে এরকম প্রশ্ন নিয়মে রাখে। ইন্টারভিউটা আমি তোমার নিচ্ছি না না ওর তাহলে জান নিচ্ছি, তার যদি উত্তর জানা থাকে উত্তর দেবে, নালে তোকে এখান থেকে চলে যেতে বলো। ম্যাডাম বলছি, আপনি আমার একবার কথাটা তো শুনবেন যে একবার। ম্যাডাম আমি বলছি যে এটা তো ক্যাশিয়ারের চাকরি, তো হিসাব সংক্রান্ত যদি কিছু আমাকে জিজ্ঞেস করতে। আমি কি প্রশ্ন করব সেটা আমি উত্তর দাদার কাছ থেকে জানতে চাই না। আসলে তুমি এখানে চাকরি করতে আসোনি, এসেছো মীনাক্ষীর জন্য। Am I right? ম্যাডাম আই তুমি এখন যেতে পারো, তোমার ইন্টারভিউ শেষ হয়ে গেছে। আমি একটা কথা দুবার বলা একদম পছন্দ করি না। বাবা বাবা তুই কার সঙ্গে কথা বলছিস? বলো না রে। দত্ত, I
রিমেম্বার মাই সন রিমেম্বার। কিন্তু মশাটা ভুল হয়ে গেছে, নানান কাজে চাপে সেদিন সেই দুর্ঘটনার কথা রজনী মামুনিকে জানাতে একদম ভুলে গিয়েছে। সেদিন তুমি না থাকলে কি ভয়ঙ্কর বিপদ ঘটতো। বিপদের কথা বলছো, কি হয়েছিল? সেদিন মীনাক্ষী আর আমি একসঙ্গে ছিলাম। এই দুজন গুন্ডা মীনাক্ষীর চরম সর্বনাশ করতো। এই কৃষ্ণেন্দু নিজের জীবন বিপন্ন করে মীনাক্ষীর জীবন বাঁচিয়েছিল আর আমার সম্মান রক্ষা করেছিল। ও ম্যাডাম বুঝেছেন? আই সি। স্যার বুঝতে পেরেছেন ম্যাডাম? বুঝেছে। তার জন্য বোধহয় উপকারের দামটা নিতে এসেছেন। ম্যাডাম আপনি কিন্তু ভুল তুমি চুপ করো। স্যার ম্যাডাম আরেকবার যদি কথাটা শুনতেন। স্যার ম্যাডাম ব্ল্যাঙ্ক চেক 5 লাখ 10 লাখ 20 লাখ যত খুশি সংখ্যা বসিয়ে নিও। এর জন্যই তো আসলে এসেছো। এক মিনিট ম্যাডাম, বললাম এই চেকটা আপনি দয়া করে আপনার হাতেই রেখে দিন। থ্যাংক ইউ। আমি চাকরি চাইতে এসেছিলাম, ভিক্ষে নয়। নিজের যোগ্যতায় নিজের পরিশ্রম দিয়ে আমি টাকা উপার্জন করতে এসেছি, ভিক্ষে চাইতে নয়। সেই জন্য এই ভিক্ষের দান আমি গ্রহণ করতে পারলাম না। কৃষ্ণেন্দু স্যার আপনাকে একটা কথা বলি স্যার, আমরা গরিব হতে পারি স্যার, খুব গরিব, খুব 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 গরিব, কিন্তু টাকার বিনিময়ে উপকার বিক্রি করি না, যেটাই বড় লোকেরা করে। কৃষ্ণেন্দু তুমি রাগ করো না। আরো একটা কথা বলি স্যার, ক্ষুধার্ত মানুষকে বাড়িতে ডেকে নিয়ে এসে খাবারের বদলে যারা বিনা কারণে অপমান করে তাদের আর যাই বলি না কেন ভদ্রলোক বলতে পারি না স্যার। চলে কৃষ্ণেন্দু যেও না, শুনে যাও। আই এম রিয়েলি সরি মাই সন, প্লিজ কৃষ্ণেন্দু। ছি ছি বাবা, ছি ছি ছি। তোমার কি কোনো মান অপমান বোধ নেই? যে মানুষটা তোমাকে অভদ্র বলে ইনসাল্ট করছে তাকে আবার মাই সন, ও মাই গড। স্টপ ইওর লেকচার। নাকি ইয়েস স্যার। তোমার কি মতামত? স্যার আমি তো আগেই বলেছিলাম হেড ক্যাশিয়ারের পোস্টটা এখনো ফাঁকা। ব্যাস আর বলতে হবে না। তোমার মতামত হলো চাকরিটা কৃষ্ণেন্দুর হলে তো ভালোই হয় স্যার। Right. না, চাকরিটা ওর হবে না, ও ইন্টারভিউতে কিচ্ছু পারেনি। কিছু না বললেও চাকরিটা কিন্তু কৃষ্ণেন্দুর হবে, কারণ কোম্পানির মালিক হিসাবে আমি ওকে কথা দিয়েছি। আচ্ছা সেটা মীনাক্ষী যখন মত আছে। মীনাক্ষীর কথাই তোমার কাছে আসল বলে মনে হলো, আর নিজের মেয়ের কথা তোমার কাছে ফালতু বলে মনে হচ্ছে, তাই না? তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি পরে দেখে নেবো। মেয়ে আমার ভীষণ রাগী আর জেদি। আরে ছোটবেলা সব যাবে কোথায়। তবে মেয়েটার মনটা কিন্তু ভীষণ ভালো, কাজ করতে গিয়ে তুমি ঠিক বুঝতে পারবে। সে তো আমি আগেই বুঝতে পেরেছি। কি বুঝেছো? আমি বুঝতে পেরেছি যে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। রাইট। দয়া, মায়া, ভালোবাসা, এই মহৎ গুণগুলো এখনো পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়নি স্যার। এখনো চাইলে পৃথিবীতে সত্যিকারের বন্ধু পাওয়া যায়। সুখের সিংহাসনে বসে ইন্দ্রনাথ সেন তার মেয়ে রজনীকে ফিরে পাবার আনন্দে হাসছে, কিন্তু সে তো জানে না কাকে দিয়ে ময়ূরে পালক গুঁজে যে ময়ূরীটাকে তার মেয়ে সাজিয়ে পাঠানো হয়েছে সে তার আসল মেয়ে রজনী নয়, সে বিজুলি। আরে একই বলে ভানুমতির খেল। আর এই খেলা দেখেই এই রুদ্রকান্ত চৌধুরীকে যেমন করে কিস্তি মাত করতেই হবে। ওই স্বার্থের সিংহাসনটা আমার 1 নম্বরের দুশ্মন ওই ইন্দ্রনাথ সেনের কাছ থেকে আমি ছিনিয়ে নেবই নেব। আর এই ব্যাপারে আমার সহনায়িকা হবে আচ্ছা তুমি এটা বুঝলে কি করে? এত কাছে থেকে সবচাইতে কাছের মানুষটার মন যদি আমি না বুঝি তাহলে কে বুঝবে চৌধুরী বাবু? একেবারে ঠিক কথা বলেছো। মানে ওই রতন চেনে শুয়ারের চেনে কষে, তাই তো? আচ্ছা সকালে ঘুম থেকে উঠে দেখলাম বেডরুমে আমি একা শুয়ে আছি, তুমি নেই। কোথায় গিয়েছিলে ডার্লিং? মর্নিং ওয়াক করতে ওই গঙ্গার ধার দিয়ে। গঙ্গা, এই গঙ্গার নামটা শুনলে আজও আমি চমকে উঠি। কেন ভুলতে পারি না 7 পাকে বাঁধা অগ্নি সাক্ষী করা গঙ্গা নামে ভাববই না বউটার কথা। 5 মাসের গর্ভবতী সেই বউটার উপর ঝড় বৃষ্টির সেই রাতে এক পেট মদ খেয়ে যে অত্যাচার আমি করেছিলাম। চিটিংবাজ, এই চিটফান্ডের মালিকের কথা সে নাই বা স্মরণ করলো। কি ভাবছেন? হ্যাঁ ভাবছি তোমার কথা। হ্যাঁ
মানে রাত্রির বেলা নরক দর্শন আর সাত সকালে গঙ্গা দর্শন। মানে রতনে রতন চেরে সুর চেরে কচু। এই তোমাকে চিনতে আমার ভুল হয়নি। সুরে কচু চেনে কিনা আমার জানা নেই, তবে আমি কিন্তু আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চিনতে পেরেছি। আরে চিনতেই হবে, তুমি তোমার অন্ধকার রাতের হিরোইন। নাম্বার 2, মানেটা বোঝার আগে আমার প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। কি প্রশ্ন রঙ্গিলা? আদিনা চক্রবর্তীকে মাঝে রেখে আপনি আমাকে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আরে চাকরি তো আমি তোমাকে দিয়েছি। কথা ছিল আমি হব আপনার পার্সোনাল সেক্রেটারি। আরে পার্সোনাল সেক্রেটারি না হও, পার্সোনাল বেড পান্ডা তো করেছি। এখন পার্ট টাইম, পরে ফুল টাইমের কথা ভাববো। ছি 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 ছি, আমার অভাবের সুযোগ নিয়ে টাকার লোভ দেখিয়ে রাতের পর রাত এই কুমারী দেহটাকে দলে মুচড়ে হিংস্র বাঘের মতো নিঃশেষ করেছে। তুমি ভাগ্যবতী। অথচ কথা দিয়েছিলেন আমাকে বিবাহিত স্ত্রীর মর্যাদা দেবে। এসালি বলে কি বামন হয়ে আকাশে চাঁদ ধরতে চা। আরে বিবাহিত স্ত্রীর মর্যাদা না দিলেও বাড়ি গাড়ি টাকা পয়সা আমি তোমাকে কি দিইনি বলো তো ডার্লিং? ভুলে যাবেন না, হিংস্র বাঘকে খাঁচায় পুরে পুষলেও ছাড়া পেলে সে কিন্তু প্রথমেই তার পালককে আক্রমণ করবে। ব্যাস, এসব কথা অনেক শুনেছি, অনেক জেনেছি, অনেক। কতটুকু বোঝেন আপনারা মেয়েদের? অভাব থাকলেও তাদের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু না, আসলে তারা চায়। কি চাও তোমরা? এই রঙ্গিলা জানে না আমার এই সুখের সংসারে মেয়েরা চিরদিন হলো চায়ের ভাঁড়ের মতো। চা খাওয়া শেষ হলেই ঘাটটাকে আমি ছুঁড়ে ফেলে দিই। এই রঙ্গিলাকে আমি ঠিক ছুঁড়ে ফেলে দেব, তবে এখন এখন সংসার। আরে সংসার যখন করতে চাইছো তখন তাই হবে। হ্যাঁ তাই হবে, কিন্তু আদিনাথের আদি আছে, অন্ত নেই, কাজ আছে, সময় নেই। ঠিক আছে, ভীষণ কাজের চাপ, চিট ফান্ডের অফিসে আয়কর দপ্তরে প্রচুর টাকার বিনিময়ে ফয়সলা। ঠিক আছে, অনেক কথা বলার আছে, আর বলবো বলেই কাজ ফেলে রেখে ছুটে এসেছি। কিন্তু রঙ্গিলা, হ্যাঁ রঙ্গিলা, তুমি এখন ভিতরে যাও, আর এই তোমার চাওয়া পাওয়ার হিসাব রতনে রতন চেনে সুয়ারি চেনে কচু আমি ঠিক সময় মতো মিটিয়ে দেবো ডার্লিং। একটা কথা মনে রেখো, আমি হারাম হতে পারি কিন্তু নিমুখ হারাম নই ডার্লিং। জানি, আর এও জানি আপনি হলেন এই যুগে। থামলে কেন, বলে ভালো মহাপুরুষ, আমি সাক্ষাৎ মহাপুরুষ। আর ইনি আপনার মন্ত্র শিষ্য রামকৃষ্ণ আর বিবেকানন্দ মিলেমিশে একাকার। এখন দরকার শুধু এক বিশারদা। মেয়েটা কি বলতে চাইলো চৌধুরী বাবু? আরে টাকা চাই, টাকা, মুঠো মুঠো টাকা, আর আমি চাই খবর, খবর। ঠিক আছে, হ্যাঁ এসব ছাড়ো, আসল কাজের খবরটা বলো। ওই সালে বিজলিকে হিরোইন নাম্বার 1 মানে রজনী সাজিয়ে এখন আর মোটেই বাগে আনা যাচ্ছে না চৌধুরী বাবু। ঠিক আছে, মাস গেলে কমিশনের টাকাও দিচ্ছে না, আবার কোনো কথাও বলছে না। ঠিক আছে না? ঠিক নেই, ঠিক নেই। শালা সব কথার মধ্যে একটা আঙুল তুলে শুধু ঠিক আছে, ঠিক আছে। রতনে রতন চন সুর চন কচু। কিন্তু আমার তো মানুষ চিন্তা তো ভুল হয় না দিনা। আরে বিজনেস ছিল, আমাদের কথা ছিল ওই কমিশনের টাকা ছাড়াও যেভাবে ইন্দ্রনাথ সেনকে বুঝিয়ে সুঝিয়ে সে ওই আরকে লেদার ইন্ডাস্ট্রিটা সে আমার হাতে ঠিক সুযোগ বুঝে তুলে দেবে। সেগুলো বলি শালি এখন বিজলি থেকে রজনী হয়ে কারখানা কি করে লাভের মুখ দেখবে সেই চিন্তাতেই ব্যস্ত। ঠিক আছে, আমাদের কোনো কথাই সে শুনছে না। শোনাতে হবে, হ্যাঁ ওকে শোনাতে হবে। কি করে শোনাবো চৌধুরী বাবু? ওই শালি বিজলি এখন বিধির বড় কোম্পানির এমডি হয়ে এমন ভাব দেখাচ্ছে যেন আমাদের কাউকে সে চেনেই না। ঠিক আছে, এখন তো তার দেখা পাওয়াই ভার। ঠিক আছে, তাই সময় থাকতে বলছি চৌধুরী বাবু, কেস জন্ডিস, মানে যত তাড়াতাড়ি সম্ভব ওই শালি বিজলিকে ওখান থেকে সরিয়ে দিতে হবে। না দিনা না, আরে বিজলিকে ওখান থেকে সরিয়ে দেওয়া মানে তো হারিয়ে যাওয়া। না 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 না, আরে জীবন নাটকের একাদশ দৃশ্যে হিরোইন নাম্বার 1 কখনো হারিয়ে যেতে পারে না। তাই নাটকের স্বার্থেই আমাকে নতুন করে গেম প্ল্যান তৈরি করতে হবে।
এই সেই প্ল্যান তোমার আগে থেকে ভাবাই আছে। কি ভেবেছেন চৌধুরী বাবু? শোনো শোনো, কানে কানে বলি। ঠিক আছে, সত্যি চৌধুরী বাবু, দুর্দান্ত আইডিয়া, একেবারে ঠিক আছে। এই রুদ্রকান্ত চৌধুরী হচ্ছে আইডিয়া মাস্টার। সামান্য একজন প্রমোটার থেকে আজ আমি চিট ফান্ডের মালিক। আমি এক পা এগিয়ে যাই তো 2 পা পিছিয়ে আসি, তারপর 4 পা এগিয়ে গিয়ে ছক্কা মেরে ওভার বাউন্ডারি। রতঞ্চনে সুরচনে কচো। চিনেছি চৌধুরী বাবু, আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি। ঠিক আছে, কি মনের মিল, যেন কাক আর চিল। ঠিক আছে, এই তো দিন 4 আগে ইন্দ্রনাথ সেন আমাকে নিজের মুখে বলেছে, আদিনাথ আর দেরি করলে হবে না, আমার মেয়ের জন্য একটা সুপাত্র খুঁজতে হবে, তুমিও পাত্র খুঁজতে শুরু করো। ঠিক আছে? ঠিক মানে একেবারে সঠিক। পাত্র খুঁজছে, পাত্র খুঁজছে ইন্দ্রনাথ সেন তার একমাত্র মেয়ে রজনীর জন্য সুপাত্র। এই আমাকে একটু ভাবতে দাও। ভাবুন চৌধুরী বাবু, ভীষণ গভীর ভয়ঙ্কর ভাবে ভাবুন। ঠিক আছে? আচ্ছা, আমার এক মাস্তুতো ভাই রানীগঞ্জের একটা হোটেলে সিকিউরিটি গার্ডের চাকরি করে। আচ্ছা, তাকে যদি নিজের ভাই সাজিয়ে এনে, মানে ওই নকল পাত্রীর নকল পাত্র, রতঞ্চন সুরচন কচু পেছ। কি পেয়েছেন চৌধুরী বাবু? সুযোগ, সুবর্ণ সুযোগ। আদিনাথ কথায় বলে ভাগ্যবানের বোঝা ভগবানের ভয়, কিন্তু দেরি করলে চলবে না আদিনাথ। আমি আগামী কালই ওই রঙ্গিলার ডার্লিংকে সাথে নিয়ে নতুন করে চিটিংবাজির খেলা খেলতে অযাচিত অতিথির মতো গিয়ে হাজির। কোথায় হাজির হবেন চৌধুরী বাবু? ইন্দ্রনাথ সেনের বাড়ি। তারপর দেখা যাক ইন্দ্রনাথ সেনের নকল মেয়ে রজনী ওরফে হিরোইন নাম্বার 1 ওরফে আমার মন করা পাখিটাকে আমি খাঁচা বন্দি করতে পারি কি না। মন করা পাখি? ও আমার মন কেড়েছে আদিনা, তাই তোর নাম দিয়েছি মন করা পাখি। ঠিক আছে? মানে রতন চেনে, চুয়োরে চেনে কচু। বাড়িতে কজন গেস্ট এসে গেছে, আর সেজন্য আমি কিছু বলছেন আপনি আমায়? তুমি আমার কাছে এসে বিনা অনুমতিতেই চলে যাচ্ছ যে? না 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 না, মানে বিশ্বাস করুন, আসলে কি হয়েছে না, আগামী সোমবার আমাদের এই কারখানার প্রতিষ্ঠা দিবস। তো ওই একটা দিন সমস্ত শ্রমিকরা মিলে একটা হল বুক করে একটা অনুষ্ঠান করে। তো সেই ব্যাপারে আমি স্যারের সঙ্গে একটুখানি কথা বলতে এসেছিলাম। সেই কথাগুলো তুমি আমার সঙ্গেও বলতে পারো। আপনার সঙ্গে ম্যাডাম? ইয়েস কৃষ্ণেন্দু, আমি এই কারখানার এমডি। আমার অনুমতি ছাড়া এখানে কোনো কাজ, এমনকি কোনো ফাংশন হতে পারে না। বাবা সে কথা তোমাকে বলেনি? না না, আমি আসলে ভেবেছিলাম যে হাজার হোক উনি তো কোম্পানির মালিক, তা ওনার সঙ্গে একটু পারমিশনটা নেওয়ার দরকার। তাছাড়া উনি তো আমায় কথা দিয়েছিলেন। যাই, আমার অন্যায় হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি, আমি চললাম। হ্যাঁ দাঁড়াও। আচ্ছা কৃষ্ণেন্দু, হ্যাঁ তুমি কি আমায় ভয় পাও? হ্যাঁ হ্যাঁ না 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 হ্যাঁ না। আমি কি বাঘিনী না রক্তচোষা কোনো ডাইনি? ম্যাডাম হ্যাঁ আমি কি ভাবো আমাকে তুমি? আমিও একটা রক্ত মাংসে গড়া মানুষ, আর 5টা মানুষের মতন আমারও কামনা বাসনা শখ আহ্লাদ সব কিছু আছে। আমারও তো ইচ্ছা করে, বলো তো কি ইচ্ছা করে ম্যাডাম? আমার মনের মানুষকে একান্তভাবে কাছে পেতে। আপনি আসলে কি বলতে চাইছেন ম্যাডাম? আমি কি বলতে চাইছি তুমি এখনো বুঝতে পারছো না? না না, আসলে অনেকগুলো কাজ পড়ে আছে অফিসে, বুঝলেন তো, আমি ওগুলো চট করে সেরে নিয়ে আপনার সঙ্গে এসে সব রকম কথা। দাঁড়াও, আমি জানি তোমার অনেক কাজ পড়ে আছে। আচ্ছা তুমি কি বলো তো
কৃষ্ণেন্দু, তোমার গুণ, তোমার সততা, তোমার যোগ্যতার জন্য কারখানার মালিক পক্ষ নয়, প্রতিটি শ্রমিক পক্ষ তোমাকে ভালোবাসে। তাহলে তাহলে তুমি তোমার হৃদয়ে গোপন ভালোবাসাটাকে কেন গোপন করে রেখেছো? আমি কি করে বোঝাবো যে আমি আমার গোপন ভালোবাসা দিয়ে দিয়েছি মীনাক্ষীকে? আচ্ছা আচ্ছা কৃষ্ণেন্দু, কিসের অভাব তোমার? তোমার গ্রুপ আছে, গুণ আছে, যোগ্যতা আছে, তোমার মধ্যে সততা আছে। আর তোমার মতন একজন আদর্শ মানুষকে আমারও ভালোবাসার অধিকার আছে। ম্যাডাম, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি না আমি আমার মনের সঙ্গে যুদ্ধ করে না আমি একদম হেরে গেছি। যে কথাটা আমি তোমার কাছে বলতে পারি না, আমি আজ সেই কথাটা তোমার কাছে বলতে চাই। কি কথা ম্যাডাম? না মানে আমি তোমাকে, আপনি আমাকে কি? দেখ, এমন অনেক কথা আছে যা মুখে বলা যায় না। কি 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 কথা ম্যাডাম? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সেটা মুখে বলা যায় না, মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সেটা মুখে বলা যায় না, মুখে বলা যায় না। চোখের কথাই মনের কথা, চোখে মনের আয়না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সেটা মুখে বলা যায় না, মুখে বলা যায় না। মন আছে যার মনের কথা, সেই শুধু নেয় বুঝে। বুঝলে ভালো, না বুঝলে বাড়ে বুকের জ্বালা। সহজে ভালোবাসা কেউ পায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। বলো বলো, কি ভাবছো তুমি? বলো। আমি ভাবছি যে কেউ এসে পড়বে, আমি চলে যাই। না, তুমি যাবে না, যাবে না, যাবে না। কে যাবে না রজনী? কে যাবে না? ও বাবা, বাবা দেখো না, কৃষ্ণেন্দু না রাগ করে চলে যাচ্ছে। বাবা, এই কিসের রাগ কৃষ্ণেন্দু? না স্যার, আমার কোনো রাগ নেই, কোনো রাগ আমি নেই গুছিয়ে স্যার। বলছি, আমি গুছিয়ে বলছি। ওই কোম্পানি প্রতিষ্ঠা দিবসে এই বছরে আমি বলেছি বড় ধরনের বাজেট হবে, ও বলছে কম। এই বেশি কম, বেশি কম, এইটাতে ঝগড়া হচ্ছিল এতক্ষণ। না 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 না, এই খরচের জন্য তোমাকে একদম চিন্তা করতে হবে না। এবার কারখানার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিরাট করে ফাংশন হবে, সেটা আমার ইচ্ছা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাহলে আসি স্যার, আমি চলে আসছি। এই যে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। ভীষণ ভালো জানে, যেমন সৎ ঠিক তেমনি হিসাব নিকাশ খুব ভালো জানে। মীনাক্ষী বলছিল ওই কৃষ্ণেন্দু যখন কারখানাটা গোল্ডেন অ্যাসেট। সে তো বলবেই। রজনী, আমি যাচ্ছি আমার বেডরুমে। এই দেখো বেডরুমে এই সময় কি করবে মামনি? একটা ছবি আঁকবো। ছবি? হ্যাঁ, একটা নুপুর পরার মেয়ে, আমি ছবি আঁকবো। ও বাবা, আমার আঁকা ছবি তুমি দেখবে না? বলো না, দেখবে? হ্যাঁ, নিশ্চয়ই দেখবো, নিশ্চয়ই দেখবো তোর আঁকা। লাজবতী নুপুরের প্রেমে ছিনে ছিনে, লাজবতী নুপুরের প্রেমে ছিনে ছিনে, ভালো যদি লাগে তবে দাম দিয়ে কিনে। ভেবো না, ভেবো না, বেশি তো নেবো না, বেহিসাবে ভালোবেসে হব না ঋণী। লাজবতী নুপুরের প্রেমে ছিনে ছিনে, প্রেমে ছিনে ছিনে, প্রেমে ছিনে। বাবা, আবার মেয়ে আমার হাসতে হাসতে হয়ে চলে গেল কেন? হ্যাঁ, কেন চলে গেল মেয়ে, তুমি এখনো বুঝতে পারোনি? আরে কি করে বুঝবো সুজাতা? মেয়ের স্বভাব। মেয়ে সব তুমি বুঝতে না পারলেও মা হয়ে আমি ঠিক বুঝতে পেরেছি। আসলে মেয়েদের যখন বিয়ের বয়স হয় তখন তারা এমনি চঞ্চল হয়ে ওঠে। হ্যাঁ, অবশ্যই কথাটা মিথ্যা বলনি। আর আমি তোমাদের কারোর কথা শুনবো না, তুমি মেয়ের বিয়ের ব্যবস্থা আরে করো। ব্যবস্থা তো করবো, কিন্তু তোমার মেয়ে যদি বিয়ে করতে রাজি না হয়? রাজি ওকে করাতেই হবে, ভগবানের কৃপায়। আছেন, কৃপাময় ভগবান আছেন। সুপাত্রীর সন্ধান মঙ্গলময় ভগবান নিজেই করে রেখেছেন।
রতনে রতন চেনে নমস্কার, সুর চেনে কচু। এবার রুদ্রকান্ত চৌধুরী ধূমকতির মতো আমার বাড়িতে চলে এলাম ইন্দ্রনাথ বাবু। মায়ার সংসার, আজ আছি কাল নেই। ভেবে দেখলাম কি হবে দ্বন্দ্বে। দ্বন্দ্ব তো অনেক হলো, কি পেয়েছি তাতে? না সুখ না শান্তি। কথায় বলে সুখের লাগে ছুটিস কথা, সুখ চেয়েছে প্রাণের মাঝে। প্রাণ বড় ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো মানুষের ব্যবহার। তাই মান অভিমান লাভ লোকসান সবকিছুর হিসেব মানে রতনে রতন চেনে সুরে চেনে কচু। চলে এলাম আপনার বাড়ি, সঙ্গে আমার এই প্রাইভেট সেক্রেটারি। বেশ রঙ্গিলা দত্ত। বুঝলাম, কিন্তু হঠাৎ আগমনের উদ্দেশ্যটা যদি জানতে পারতাম। উদ্দেশ্য আমার একটাই ইন্দ্রনাথ বাবু, আমার একমাত্র ছোট ভাই নাম রাকেশ চৌধুরী, বিটেক ফ্রম লন্ডন, ফার্স্ট ক্লাস ফার্স্ট, একেবারে হিরের টুকরো। যেমনি রূপ তেমনি গুণ। মানে যাকে বলে রাজ্য টোপ। না না, আমার ভাই বলে বলছি না। আপনি পাড়া প্রতিবেশী পাঁচজনকে জিজ্ঞেস করুন আমার ভাই সম্পর্কে। আপনাদের ওই ম্যানেজার আদিনাথ বাবুকে জিজ্ঞেস করুন ওই রাকেশের সম্পর্কে। রাকেশ চৌধুরী নামটা সকালে আদিনাথের মুখ থেকে শুনেছি। ছেলের সাথেও নেই, পাঁচেও নেই, নেই। ভীষণ জিনিয়াস। তবে ছেলে ইন্ডিয়াতে থাকে না, থাকে জাপানে। আমার এই প্রবাসী ভাই রাকেশের জন্য আপনার একমাত্র সুন্দরী সুশিক্ষিতা সুগায়িকা কন্যা রজনীকে আজ আমি ভিক্ষা চাইতে এসেছি। রুদ্রকান্ত, রজনীকে আমার ভাতৃবধূ হিসেবে পেলে আপনার সঙ্গে আমার দীর্ঘদিনের শত্রুতার অবসান হয়ে যাবে, নতুন করে শুরু হবে মিত্রতার শুভ সূচনা, মানে আত্মীয়তার মেলবন্ধন মদন। রতনে রতন চেনে সুরে চেনে কচু একারে মক্ষম চল দিয়েছি। না না, আপনি আর আপত্তি করবেন না সেনবাবু, এমন সুবর্ণ সুযোগ। আমি ঠিক বুঝতে পারছি না, রুদ্রকান্ত চৌধুরীর মতো ধূর্ত লোক আমাকে আবার কোনো ফাঁদে ফেলতে চাইছে না। ইন্দ্রনাথ বাবু, কার টাকা কে ভোগ করে? বিয়ে জামাই আপনার, আজ আপনি ভোগ করছেন, কাল তারা ভোগ করবে। ওই তো টাকা মাটি মাটি টাকা বলে গেছেন রামকৃষ্ণ কাকা। না কাকা নয়, ঠাকুর। সংসারে টাকার দরকার হয়, তাই টাকার কথা বলা। টাকার পরিমাণটা যদি স্পষ্ট করে বলতে। কষ্ট কথার কোনো কষ্ট নেই। আমার ভাই অবশ্য ওই পুণ্যে বিয়ে করতে চায় না, তবে জাপানে সেটা বিরাট প্রজেক্টে হাত দিয়েছে, তাই ওই 20 কোটি টাকার খুব প্রয়োজন। না 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 না, ভাববেন না, আমি 10 কোটি টাকা পাঠিয়ে দিয়েছি, আর বাকি ওই সামান্য 10 কোটি টাকা যদি যৌতুক হিসেবে আপনারা দেন। 10 কোটি? খুব বেশি হলো? বেশি হলো? ঠিক আছে ঠিক আছে, ওর থেকে নয় 10,000 টাকা কম দেবেন। আমার ভাই বলনি, আমার ভাই 2 বছর পর ঘর জামাই থাকতেও তার কোনো আপত্তি নেই, কিন্তু মানে আপনার ওই মেয়েকে তো দেখছি না। যদিও জনি হরম যদি আমার সামনে এসে দাঁড়াবে না, কারণ কারণ রজনী ম্যাডাম হিন্দু ঘরের মেয়ে। আজ বাদে কাল যে হবে তার ভাবি ভাসুর, সেই ভাসুরের সামনে এই মুহূর্তে এইসব আলোচনায় তিনি থাকতে চান। আচ্ছা, তাই পাশের ঘর থেকে কয়েকটা কথা বলতে ম্যাডাম আমাকে এখানে পাঠালেন। মীনাক্ষী খুব কাজের মেয়ে, দেখলেই বোঝা যায়। রতনে রতন চেনে সুরে চেনে কচু, এই মেয়েটাকে আমার চিট ফান্ডের কাজে লাগাতেই হবে। মানে কি বলে পাঠালেন রজনী মামুনি? বললেন 10 কোটি টাকার বিনিময়ে রুদ্রকান্ত বাবুর ভাইয়ের চাইতেও অনেক ভালো পাত্র এবং সঙ্গে অন্তত আরো 1000-5 রাম ছাগল কিনতে পাওয়া যাবে এই পশ্চিমবঙ্গেরই গ্রামগঞ্জে। ছি রুদ্রকান্ত বাবু, ছি। চিট ফান্ডের মালিক হয়ে নিত্য নতুন জমি কিনছেন, বাড়ি কিনছেন, গাড়ি কিনছেন, শেষকালে নিজের একমাত্র ভাইটাকে বিয়ের সুপার মার্কেটে ঘর জামাই হিসেবে বিক্রি করতে আপনার মতো একটা দালাল এসেছে আর ইন্ডাস্ট্রির মালিকের কাছে দরদাম করতে। এসব তুমি কাকে কি বলছো? আমি বলিনি, আপনার মেয়ে বলে পাঠিয়েছেন। রজনী দেবী আরও বলেছেন, যদি রুদ্রকান্ত বাবুর টাকা পয়সার খুব দরকার থাকে তাহলে উনি যেন আমাদের স্যারের কাছে করজোড়ে ভিক্ষে চেয়ে নেন। আমাদের স্যার যা দয়ালু, আপনাকে এমনিই দেবে, শুধু শুধু নিজের ভাইটাকে আর ওই রাম ছাগল হিসেবে বিক্রি করতে হবে না। যতই হোক 21 শতকে ওই জীবজন্তুর মতো মানুষ বিক্রি, না না না, এই যে অসহ্য। মীনাক্ষী, তোমার ওই নেপথ্যচারিণী ম্যাডামকে গিয়ে বলবে এই রুদ্রকান্ত চৌধুরীর টাকার জন্য এখানে আসেনি,
তার মনে থাকা উচিত আমি আর্ক স্মল সেভিং ইনভেস্টমেন্টের মালিক। সারা দেশে হাজার হাজার কোটি টাকা ব্যবসা করছি আমার চিট ফান্ড। আর বেশি চিট ফান্ডের বড়াই করবেন না চৌধুরী বাবু, মনে রাখবেন সরকারও কিন্তু আপনাদের পিছু নিয়েছে। সরকার আমাদের পিছু নিয়েছে? দাঁড়াও একটু হেসে নি। হাসুন। আরে সরকারি ব্যাংক আর পোস্ট অফিসে যদি সুদের হার বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকার, তাহলে চিট ফান্ড গুলো যে আপনার থেকে পাত্তাড়ি গুটবে সেটা আমরা খুব ভালো করে জানি। আরেও জানি সরকার বাবুর সজ্ঞানে সে কাজ করবে না, করতে পারে না। পারে রুদ্রকান্ত বাবু, পারে। আর এই জন্য রাখুন, চিট ফান্ড চলবে না, চলতে পারে না। মনে রাখবেন চৌধুরী বাবু, দিনে দিনে মানুষের ঘুম ভাঙছে, মানুষ আজ সচেতন হচ্ছে। মানুষ সচেতন আগেও ছিল, এখনো আছে, কিন্তু যতদিন মানুষের অভাব থাকবে, থাকবে পেটের জ্বালা, ততদিন অভাবী মানুষ পতঙ্গের মতো ওই চিট ফান্ডের আগুনে পুড়ে মরতে ছুটে আসবে। কারণটা আগেই বলেছি, সরকারি ব্যাংক আর পোস্ট অফিসে সুদের হার অত্যন্ত কম, তারপর আছে হাজারো হ্যাপা, আর সেই সুযোগটা কাজে লাগাই আমরা, মানে চিট ফান্ডের মালিকরা। কারণ আমার ব্যবসায়ী। বাস, লেকচার শেষ। রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। সুতরাং এবার কাজের কথা হোক। কাজের কথা তো এখন একটাই চৌধুরী বাবু, ওই চিট ফান্ডের লগ্নি না সব সময় সব জায়গায় ঠিকঠাক হয় না। তাই বলছিলাম সুযোগ বুঝে আপনারাও এখান থেকে কেটে পড়ুন, নইলে রজনী ম্যাডাম যদি আসেন। কি করবেন আমাদের? করতে উনি অনেক কিছুই পারেন, কিন্তু করবেন না। যতই হোক আপনারা হলেন আমাদের অতিথি, কিন্তু আপনার মতন অতিথিকে ম্যাডাম একদিন ঠিক বুঝিয়ে দেবেন যে তিনি যাকে বিয়ে করবেন তার সেই ভাবি স্বামী কখনো নিজে অথবা কোনো দালালকে দিয়ে কারোর কাছে হাত পেতে ভিক্ষা চাইতে আসবে না। আমি বলেছি নাকি? ম্যাডাম বলেছেন। বুঝেছি, আমি সব বুঝেছি। এটা একটা সাজানো নাটক, যে নাটকে হিরোইন নাম্বার 1 নেপথ্যে থেকে হিরোইন নাম্বার 2 কে দিয়ে আমাদের অপমান করানো। রুদ্রকান্ত বাবু, আমার কথাটা কোনো কথা নয়। এতক্ষণ আপনারা বলেছেন, এবার আমি বলব। হ্যাঁ নিশ্চয় বলুন। শুনুন ইন্দ্রবাবু, এক বাপের ঔরসী জন্ম আমার, আমি যা চাই তা পাই। ওই কুত্তার লাত আমি খাই না, কুত্তাকে লোহার চেন দিয়ে বেঁধে পোষ মানাই। আজই অপমানের প্রতিশোধ যদি আমি সুদে আসলে আদায় করে নিতে না পারি, তাহলে আমার নামে একটা